তিন সমন্বয়ককে বিশ্বমঞ্চে আনলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ২,০০০ কোটি টাকার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পুলিশের ছড়া গুলিতেই আবু সাইদের মৃত্যু, মাথার বাঁ দিকেও আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। বাড্ডা থানার হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপু ও পলক গ্রেপ্তার। ঢাবিতে তোফাজ্জল হত্যায় ১৫ জনের বিরুদ্ধে মামলা। এবং শ্রমিকদের ১৮ দফা দাবি মানলেও আজও বন্ধ ৩২ কারখানা। ২-১ দিনের মধ্যে সব কারখানায় উৎপাদন চালুর আশা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্বমঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন শান্তিতে নোবেল জয়ী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। লুৎফর কবিরের রিপোর্ট। Of the youngest citizens of Bangladesh, Mohammed Yunus. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে এভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঞ্চে করতালিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা। বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় কিছুটা আপ্লুত হয়ে পড়েন এই নোবেল জয়ী। You've heard a lot of stories about Bill Clinton, but probably many people don't know the story that I know. And I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend. ডক্টর ইউনূসকে কাছে টেনে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন বিল ক্লিন্টনও। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. এ সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন যুক্তরাষ্ট্রে ৩৫টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার। একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। Now Grameen America has 35 branches all over the United States. Every major city has a Grameen Bank branch. লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে ৩ প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি দ্রুত অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের প্রস্তাব করেন তিনি। আর IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে প্রাতিষ্ঠানিক সংস্কারে সহায়তা চান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে জুলাই বিপ্লব এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে উৎখাত এবং রাষ্ট্র সরকারের নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারে 6টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। সংস্কার উদ্যোগের সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনূস।
এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটে থমকে আছে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার তুর্কো সহ অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন। নাফিয়া ফারসানা, দেশ টিভি, নিউজ ডেস্ক। এদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠকের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সহায়তার ঘোষণা দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য $2.5 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেয় মার্কিন সরকার। এবারে দেশের খবর। পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ নিহতের 2 মাস 8 দিন পর ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। জানা যায়, পুলিশের শটগানের গুলিতে পুরো শরীর ছিদ্র হয়ে গেছে আবু সাইদের। তার মাথার খুলিতে গর্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ সহ জমাট বাঁধা ছিল রক্ত। এছাড়া বুক, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সাইদের। তাই এটিকে হত্যাকাণ্ড হিসেবেই চিহ্নিত করা হয়েছে। আবু সাইদ নিহতের ঘটনায় 18 আগস্ট সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 30-35 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলতেছে। এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে কারা প্রকৃত আসামি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তি, পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব, যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে, তারা আসামি হবে। এবং তদন্ত যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। রাজধানীর বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকাল সকাল আদালতে হাজির করা হয় আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক ও সালমান এফ রহমানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফিজুল শিকদারের বাবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। একই মামলায় গ্রেফতার দেখানো হয় 71 টিভির সিইও মোজাম্মেল বাবুকে।
এদিন আদালতে হাজির করা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ডে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের নামে মামলা করেছেন তোফাজ্জলের পরিবার। এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসাবে আসামি করায়, মামলা করায়। আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। তোফাজ্জল হত্যায় গ্রেফতার 6 শিক্ষার্থী বর্তমানে কারাগারে আছেন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের 5 দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরের দিকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেয়। এর আগে মাধবদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিক নেতা হত্যার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বুধবার দুপুর 12টার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। পরে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিজ্ঞ আদালত আমাদের আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের দীর্ঘ শুনানির পর আসামি একজন বয়স্ক 78 বছর বয়স্ক একজন ব্যক্তি এবং তিনি ওপেন হার্ট সার্জারির রোগী। পাশাপাশি ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তিনি একজন প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী। সার্বিক বিবেচনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা, বয়স এবং অসুস্থতা বিবেচনায় তার রিমান্ডে রাষ্ট্রপক্ষ থেকে আনিত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন। শ্রমিকদের 18 দাবি মেনে নেওয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরের 13টি ও আশুলিয়ার 19টি। বাকি সব কারখানায় চলছে উৎপাদন। স্থিতিশীল পরিবেশ থাকলে উৎপাদন ও অর্ডার বাড়ার আশা কর্তৃপক্ষের। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। আগস্টের শেষ দিক থেকেই আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক খাতে দেখা দেয় অস্থিতিশীল পরিস্থিতি। মঙ্গলবার শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পর বুধবার সকাল থেকেই অধিকাংশ কারখানায় উৎপাদন কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে 18 দফা দাবি মেনে নেওয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরের 13টি ও আশুলিয়ার 19টি। শিল্প পুলিশ বলছে কয়েকটি কারখানা বন্ধ রয়েছে অন্তর্কোন্দলে, আর বাকিগুলো বেতন পরিশোধ না করায়। বেতন পরিশোধ হলে সেগুলো খুলবে। কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মত পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে, আর কিছু ফ্যাক্টরি এই আন্দোলনজনিত কারণে শঙ্কা বা তাদের যেই নিজেদের ভিতরে যেই দূরত্ব বা তাদের যেই পারস্পরিক যে ডিস্টেন্স এটা যাতে না পারার কারণে, আর অন্য সকল ফ্যাক্টরি চলমান আছে। এর বাইরে সব কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কারখানা জুড়ে পুরোদমে শুরু হয় উৎপাদন, বাড়ে শ্রমিকদের ব্যস্ততা। কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ রয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে এমন পরিস্থিতি থাকলে উৎপাদন ও অর্ডারের পরিমাণ আরও বাড়বে। ক্রাইসিসের কারণে আমাদের কিন্তু বায়াররাও একটু প্যানিক হয়ে যাচ্ছে। তাদের ধরেন অর্ডারগুলো অন্যদিকে মুভ করার প্ল্যান করতেছে। যদিও ধরেন গভর্নমেন্টের কারণে, ডক্টর ইউনূস সাহেবের কারণে একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয়েছিল, বাট এই সুযোগটা কিন্তু আমরা এই কিছু আনরেস্টের কারণে আমরা কিন্তু হারাতে যাচ্ছি। আশা করি আজকের পর থেকে যে ধরনের আপনার স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান, আমরা আবার কাস্টমারের ট্রাস্ট আবার গেইন করতে পারবো এবং গোয়িং ফরওয়ার্ড অর্ডারের পরিমাণ আমাদের বাড়বে আশা করি। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলবে বলে আশা প্রকাশ করে শিল্প পুলিশ। আর শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে জোরদার রয়েছে যৌথ বাহিনীর টহল। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
চট্টগ্রামে গান গেয়ে গেয়ে শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিএমপির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সিএমপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে এই ঘটনায় 20 জনের মতো তরুণ ও কিশোর জড়িত। তারা ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে 2 নম্বর গেট এলাকায় পিলারের সাথে দফায় দফায় মারে। এরপর তার মরদেহ প্রায় 1 কিলোমিটার দূরে প্রবর্তক মোড় এলাকায় নালায় ফেলে দেয় তারা। গেল 14 আগস্ট এই ঘটনা ঘটে, তবে কয়েকদিন আগে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ঘটনার জানাজানি ও আসামি চিহ্নিত হয়। অপরাধীরা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেও নানা রকম অপরাধ করত বলে জানায় পুলিশ। ছিনতাইকারী সন্দেহে মারধর করে সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়। কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউর সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অংশ নেন। গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিক রুহুল আমিন গাজীর অবদানের কথা তুলে ধরেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বৃষ্টি বাধা উপেক্ষা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নেন বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ। গণতন্ত্র রক্ষার আন্দোলনে রুহুল আমিন গাজীর লড়াই সংগ্রামের কথা স্মৃতিচারণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মুক্ত সাংবাদিকতা চর্চায় সাংবাদিক রুহুল আমিন গাজীর অবদানের কথা তুলে ধরেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এই সময়টা হয়তো রুহুল আমিন গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমকে যখন আমরা নতুনভাবে পুনর্গঠনের কথা পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগকে আমরা বঞ্চিত হলাম। পরে রুহুল আমিন গাজীর জানাজা পড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের আইডিয়াল টেক্সটাইলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। এতে গত 7 বছরে মৃত্যু হয়েছে 8 শ্রমিকের, গুরুতর আহতের সংখ্যা প্রায় 1/2 সবশেষ সোমবার বৈদ্যুতিক রুমের বিস্ফোরণ ও শকে মারা যান মিঠুন নামের এক প্রকৌশলী। এসবের পেছনে প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকারখানা অধিদপ্তরের। সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিল অব্যবস্থাপনার কারণে গেল 7 বছরে মারা গেছে অন্তত 8 জন, গুরুতর আহত হয়েছে 1/2 সবশেষ সোমবার সকালে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিঠুন পাল নামের এক প্রকৌশলী। তার মৃত্যুর 2 ঘন্টার মাথায় বেলা 12:30টার দিকে প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইলেকট্রিক ফাংশন থেকে আর কি। তো আমরা চাই পরবর্তীতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে। ভিতরে ফ্যাক্টরিতে আগুন লাগছিল, ওই সময় আমার সাথে মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিরাপদ পরিবেশেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এতে প্রতিনিয়ত এই কারখানায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে শ্রমিকদের মৃত্যুর সংখ্যাও। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। এখানে নিরাপদ কর্মপরিবেশ নাই বললেই চলে। নাগরিক হিসেবে এখানে যারা পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে দুষবো। কর্তৃপক্ষ মনিটরিং করে প্রতিদিন মেশিনের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা, ভোল্টেজ কত থাকে, মানে এটা চেক করলে এরা এটা সমাধান দিতে পারে।
জেলায় কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক জানান, প্রতিষ্ঠানটির শ্রমের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগিদ দেওয়া হলেও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জমা দেওয়া হয়েছে ভাই 5-10-17-তে। যে 17 হত্যাকাণ্ড ঘটেছিল 5-10-17 আপনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তখনকার ছিল এম এ শওকত আল মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমাদের মোহাম্মদ মামুন উপপরিচালক, আমাদের জুলিয়া জেসি ম্যাডাম ছিলেন তখন ওনারা, এবং শ্রমিকদের প্রতিবেদন দেওয়া হয়ে গেছে। অন্যান্য যেগুলো তারা সুপারিশ করেছে সেগুলো করেছে, বাট তারা যে লেআউট প্ল্যানটা করে সেটা তারা করেনি। সেজন্য আমি এই সালিশে দেখলাম যে তার অবস্থা এরকম। তো আমি অলরেডি নোটিশ টোটিশ সব প্রেরণ করা হয়ে গেছে, আমাদের মামলা আর কি করা হবে। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে নিজেদের অধিকার সম্পর্কে অসচেতনতা, সামাজিক পারিবারিক অসহযোগিতা এবং প্রচারণার অভাবে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি এখনও রয়েছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে। এক্ষেত্রে সরকারি বেসরকারি নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। আমার সারা শরীরে আগুনে পুড়ে গিয়ে ছোটবেলায় ঝলসে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এভাবেই মাত্র 1 বছর 9 মাস বয়স থেকে নিজ প্রতিবন্ধকতার কথা জানাচ্ছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মনিয়া আক্তার। তার জীবনের পরতে পরতে বিভীষিকাময় অধ্যায়ের বর্ণনা শুনে আঁতকে উঠবে যে কেউ। তবে সব বাধা পেরিয়ে নিজ উদ্যম আর সরকারি বেসরকারি সহায়তা নিয়ে লড়ছেন সকল প্রতিবন্ধকতার সঙ্গে, করছেন টেইলারিং ব্যবসা। মাস্টার্স পাস করছি 2007 সালে। আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, আর আমি নিজে একজন টেইলার্স কাজ করি। আমি সরকারি ঘর পেয়েছি, প্রতিবন্ধী ভাতা পাই এবং টিচিপির মাল আমি এ পর্যন্ত পেয়েছি। সরকারি তথ্যমতে দেশে প্রায় 1.5 কোটি মানুষ নানা রকম প্রতিবন্ধকতার শিকার। স্বল্প মাত্রার প্রতিবন্ধীরা সামান্য সহযোগিতা পেলেই অন্য 10 জনের মতো নানা পেশায় যুক্ত হয়ে হতে পারেন স্বাবলম্বী। কত এনজিও আছে, আমাদের সরকারি সাহায্য আছে, এরা একটু সহায়তা করে যে নিজের সক্ষমতা হয়ে নিজে দাঁড়াইয়া নিজের কাজকর্ম করিয়া খাইয়া যাইতে পারে। ছোটবেলা থেকেই আমার মেরুদণ্ডতে সমস্যা। প্রতিবন্ধী যারা পরিবার বা আত্মীয় স্বজন তারা লজ্জায় বের করে না, তারা যদি তাদের সন্তানদের চলতে সাহায্য করে, একটু এগিয়ে নিতে যেতে পারে, তাহলে একজন প্রতিবন্ধী ব্যক্তি দেশের বোঝা নয় সম্পদ হয়ে উঠবে। সুবর্ণ নাগরিকরাও দেশ সংস্কারে ভূমিকা রাখছে জানিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে বলে দাবি এই উন্নয়ন কর্মীর। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, আর যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর সাথে সকলে যদি সহযোগিতা করে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে সমাজে প্রতিবন্ধীরা বোঝা না থেকে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম হিসেবে তৈরি করতে নানা উদ্যোগের কথা জানান এই সরকারি কর্মকর্তা। যেসব প্রতিবন্ধীরা কম্পিউটার চালানো সক্ষম তাদেরকে কম্পিউটার ব্যবস্থা করায়, যেসব প্রতিবন্ধীরা শারীরিকভাবে চলাচলে অক্ষম তাদেরকে কৃত্রিম পায়ের মাধ্যমে সংযোজন করা হয়, যেসব প্রতিবন্ধী সন্তানের মা বাবা গরিব অসহায় তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে একেবারে বিনা সুদে সার্ভিস চার্জের মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের আত্মস্বাবলম্বী করে যাচ্ছি। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেশে আবারও প্রকোপ বাড়ছে ডেঙ্গুর, দিন দিন বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। এ নিয়ে যশোরের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে ডেঙ্গুর প্রভাব বাড়ছে যেমন তেমন কিন্তু সুস্থতার হারও বাড়ছে। যশোরে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা কিন্তু 61 জনে দাঁড়িয়েছে। আমরা যেমনটা আগেও বলেছি যে যশোরে ডেঙ্গুর প্রভাব বাড়ার সাথে সাথে আজকে শনাক্ত হয়েছেন কিন্তু 9 জন। কিন্তু আশার খবর হচ্ছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রভাবে মৃত্যু হয়েছে 2 জনেরই। মৃতের সংখ্যা কিন্তু আর বাড়েনি, মৃতের সংখ্যা 2 জনই আছে। ডেঙ্গুর প্রভাবে মানুষ আক্রান্ত যেমন হচ্ছেন, ট্রিটমেন্টও কিন্তু সেভাবে পাচ্ছেন এবং সুস্থতার হারও বেশি। আমরা আজকে সবচেয়ে উদ্বেগজনকভাবে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তি আছেন 17 জন, আর আমি এখন যেখানে আছি যশোর জেনারেল হাসপাতাল, এখানে ভর্তি আছে মাত্র 5 জন। তো আমরা এই ভর্তি কারা আছে এটা আমরা জানার চেষ্টা করেছি, কোথা থেকে আক্রান্ত হলেন। তো আমরা এখানে যেটা দেখেছি যে আসলে এখানে যশোর শহরে যারা বসবাস করেন বা শহরতলিতে যারা থাকেন এমন ব্যক্তি কিন্তু আক্রান্ত হননি। এখানে বাইরে থেকে ট্রিটমেন্ট হতে এসেছেন এই হাসপাতালে
তারা অভয়নগর উপজেলা থেকে কেউ এসেছেন, কেউ চৌগাছা থেকে এসেছেন, এরকম। আবার সদরের যারা আছেন তারা সদরে বসবাস করেন না, সদর থেকে হয়তো জীবিকার তাগিদে বাইরে থাকেন, সেখান থেকে আক্রান্ত হয়ে তারা কিন্তু ট্রিটমেন্ট নিতে এখানে এসেছেন। তো আমরা কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আনামো বজলুর রশিদের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে যশোরে আলাদা করে ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং যথেষ্ট ওষুধ এবং কিট মজুদ রাখা হয়েছে। অল্প জ্বর নিয়েও যারা আসছে, যদি ডেঙ্গু সন্দেহ হয় তাদেরকে দ্রুত টেস্ট করে ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু নির্ণয় হলে সঙ্গে সঙ্গে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তারা আশানুরূপ ফলাফলও পাচ্ছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। যশোর থেকে সালাউদ্দিন সাগর, দেশ টিভি। রাঙ্গামাটির সাম্প্রতিক সহিংসতায় 9 কোটি টাকার ক্ষতির তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। সহিংসতায় সরকারি অফিস, ব্যাংক সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি। কমিটির প্রতিবেদন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভবনে রাখা 9টি গাড়ি, বনরূপা বাজারে 1টি মাইক্রোবাস, কালিন্দীপুরে 2টি মাইক্রোবাস, 10টি মোটরসাইকেল, 9টি গাড়ি, 6টি সিএনজি অটোরিকশা, 6টি ট্রাক, 3টি বাস, 2টি 2 স্ট্রোক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর হয়েছে 8টি ব্যাংকে, এছাড়া 18টি বাড়ি, 89টি ব্যবসা প্রতিষ্ঠান, 85টি ভাসমান দোকান, 2টি ডায়াগনস্টিক সেন্টার, 1টি মসজিদ, 1টি বৌদ্ধবিহার ও 1টি আসবাবের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া একটি ট্রাফিক বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট 9,22,45,000 টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ক্ষয়ক্ষতির এই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। মাঠে মাঠে আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার কৃষকেরা। তবে অতিরিক্ত রোদ আর ভ্যাপসা গরমে আমন খেতে বেড়েছে মাজরা পোকার উৎপাত। ধানের প্রধান শত্রু এই মাজরা পোকা ঠেকাতে ধানে কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। এতে বাড়ছে খরচ, উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। হঠাৎ করেই মাজরা পোকার আক্রমণ বাড়ায় দুশ্চিন্তায় কুষ্টিয়ার আমন ধান চাষকারী কৃষকেরা। তীব্র রোদ ও ভাবসা গরমের কারণে খেতে মাজরা পোকার বংশবৃদ্ধি ও আক্রমণ বেড়েছে বিগত বছরগুলোর চেয়ে কয়েক গুণ। এ অবস্থা থেকে বাঁচতে কীটনাশক ছিটিয়েও পোকার আক্রমণ রোধ করতে পারছে না কৃষকেরা। হয়ে পড়েছেন দিশেহারা। ধান উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই মাজরা পোকা আক্রমণ করতেছে বেশি। প্রতিবার ধাতে 2টা দিলে হয়ে যায় মাজরা পোকার ওষুধ। এবারে 3 বার দিয়ে দিছে, আরও 2 বার লাগবে। তা ধান তো ভালো জমাতে পারতেছি না। চাষিদের ভাষ্যমতে এবছর সারের দাম বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা, আর প্রতি বোতল কীটনাশকের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। বেড়েছে পরিচর্যা সহ অন্যান্য খরচও। ফলে এবছর প্রতি বিঘা আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে 18 থেকে 22,000 টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় 4 থেকে 6,000 টাকা বেশি। কৃষকদের অভিযোগ, বাজারে ভেজাল ঔষধের ছয়লাভ, যার কারণেই বারবার ঔষধ স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ। তোমার খরচ হয়েছিল বিঘে ধরেন 7 থেকে 7,500, 7,000, 8,000 টাকা। আর এবার বিঘে ধরেন 10,000 খরচ হয়ে গেছে। এখন বর্তমানে হয়ে গেছে আরও ধরো 1,000, 2-3 করে খরচ হবে। জমি ভাড়ায় দিয়ে, জমি যে লিসির টাকা যাচ্ছে, জোন খরচ দিয়ে আমাদের পত্তা হচ্ছে না। অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সারের দাম বেশি। তবে এ বিষয়ে কৃষি অফিসাররা বলছেন, এই সময়টাতে অতিরিক্ত রোদ ও ভ্যাপসা গরমের কারণে বাড়ে মাজরা পোকার আক্রমণ। তাই এই পোকার হাত থেকে ফসল রক্ষা করতে কৃষকদের পার্সিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ তার। ধানের জমিতে নির্দিষ্ট দূরত্বে যদি গাছের ডাল পুঁতে রাখা যায়, যেটাকে আমরা পার্সিং বলি, এই পার্সিং করলেই কিন্তু উপকারী যে পাখিগুলো রয়েছে তারা সেখানে এসে বসবে, বিশেষ করে ফিঙে। এবং এরা কিন্তু এই যে ধানের ক্ষেত্রে যে মাজরা পোকা, যেগুলো পূর্ণাঙ্গ পোকা উড়ে উড়ে বেড়ায়, তাদেরকে কিন্তু তারা খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মাজরাটা কন্ট্রোল হয়ে যায়। আমনের উৎপাদন রক্ষায় বাজারে ভেজাল ওষুধ সরবরাহকারী কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ বাবা মেয়ে। বুধবার সকাল 8টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার 9 বছরের শিশুকন্যা রাফসাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে 2টি বোতল বেঁধে মেয়েকে নদীতে ছেড়ে দেন। কিছুক্ষণ বোতলের মুখ
কিছুক্ষণ পরই বোতলের মুখ খুলে পানি ঢুকে গেলে পানিতে তলিয়ে যায় শিশুটি। পরে মেয়েকে উদ্ধার করতে নেমে নিখোঁজ হন মহিদুরও। আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মোহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পেয়ে সকাল 10টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের 10 জন এবং ডুবুরি দলের 5 সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। 5 জন ডুবুরি এখানে কাজ করতেছে। এখন পর্যন্ত আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হইনি, তবে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বগুড়ায় বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এরুলিয়া এয়ারফিল্ডে 64তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়রুল আফসার। বলেন, আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা। এদিন বাংলাদেশ বিমান বাহিনীর 11 জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। এছাড়াও 64তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মুশফিকুর রহমান জিডিপি সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে মফিজ ট্রফি অর্জন করেন। Let me assure you that BF will not only leave any stone unturned to ensure best training facilities that can produce the finest flying instructors in the region. Your proposal to conduct flying training for both PT-6 and Group aircraft from Bogura is active consideration at your headquarters. এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 সমন্বয়কে বিশ্বমঞ্চে আনলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 2000 কোটি টাকার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ। পুলিশের ছড়া গুলিতে মৃত্যু, মাথার বাঁ দিকেও আঘাতের চিহ্ন। বাড্ডা থানার হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপু ও পলক গ্রেপ্তার। ঢাবিতে তোফাজ্জল হত্যায় 15 জনের বিরুদ্ধে মামলা। এবং শ্রমিকদের 18 দফা দাবি মানলেও আজও বন্ধ 32 কারখানা। 2-1 দিনের মধ্যে সব কারখানায় উৎপাদন চালুর আশা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।